ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি ইরানের। একাধিক পারমাণবিক স্থাপনায় পাল্টা হামলা তেল আবিবের। তেহরান থেকে 100 বাংলাদেশিকে সরিয়ে নিয়েছে দূতাবাস। বাকি 300 জনও যাচ্ছে নিরাপদ স্থানে। কারো হতাহতের খবর নেই, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 8,500 কোটি টাকা। ছাত্র জনতার আন্দোলন আর রাজনৈতিক অস্থিরতায় সরানো হয় অর্থ। পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালন করবে সরকার। থাকবে সাধারণ ছুটি। বিএনপির পক্ষ থেকেও নানান কর্মসূচি ঘোষণা। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং 2 বারের বেশি প্রধানমন্ত্রী ইস্যুতে পুরো একমত হতে পারেনি দলগুলো। পোস্টার নিষিদ্ধ করে নির্বাচনী নীতিমালার খসড়া অনুমোদন। সরকারি সেবা গ্রহীতাদের 32% ঘুষ দুর্নীতির শিকার। জরিপ পরিসংখ্যান ব্যুরোর। বিআরটিএ এবং পুলিশেই বেশি দুর্নীতি। ইরানের পরমাণু এবং সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে তেহরানের অভিযানের জবাব দিল ইসরায়েল। তেল আবিবের দাবি, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনার। এর আগে ইসরায়েল 15টি স্থানে ব্যাপক মিসাইল হামলা চালায় ইরান। ক্ষয়ক্ষতির কথা নিজেই স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার প্রতিশোধ নিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরায়েলি হামলায় জ্বলছে আর এক পরমাণু কেন্দ্র। বৃহস্পতিবার ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় ইসরায়েল। বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করা হয় ইরানের বিভিন্ন মিসাইল সাইট। এর আগে বৃহস্পতিবার ভোররাত থেকে ইসরায়েলে বড় ধরনের অভিযান চালায় ইরান। টার্গেট করা হয় মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের অন্তত 15টি স্থানকে। আইডিএফের কমান্ড সেন্টার সহ একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তেহরান। ক্ষতিগ্রস্ত হোলন নামক এলাকার একাধিক আবাসিক স্থাপনা। দক্ষিণ ইসরায়েলের বিশ্বব্যাপী একটি হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। ভেঙে পড়ে ছাদের একাংশ। ক্ষতির কথা স্বীকার করেন নেতানিয়াহু নিজেই। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, বেদনাদায়ক ক্ষতি। কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী, জনগণ শক্তিশালী। রাষ্ট্র হিসেবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী। মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয়। ইরানের হামলার শোধ নিতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সরাসরি হুমকি দেয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। খামেনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি ইসরায়েলের ধ্বংস দেখতে চান। এই হাসপাতালে হামলার নির্দেশ তিনি নিজেই দিয়েছেন। এই ব্যক্তিকে আর বেঁচে থাকতে দেয়া যাবে না। এছাড়াও রাতভর ইরানের ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ প্রদেশ সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে চলমান সামরিক অভিযানে এখনও যোগ দেয়নি যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্লেষক মহলে জোর আলোচনা, প্রেসিডেন্ট ট্রাম্প সেই সিদ্ধান্ত নিতে পারেন। মার্কিন সংবিধান অনুযায়ী পুরো দস্তুর যুদ্ধের নির্দেশ দেওয়ার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু আইনি ফাঁকফোকর এড়িয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর অতীত ইতিহাস বেশ পুরনো। আর এ কারণেই ট্রাম্পের এখতিয়ারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এমনকি নিজ দল রিপাবলিকান পার্টিতেও রয়েছে বিতর্ক। চলমান ইরান ইসরায়েল সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন হামলা চালানোর এখতিয়ার আছে কিনা এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। মার্কিন সংবিধান অনুযায়ী একমাত্র কংগ্রেসের হাতে যুদ্ধ ঘোষণার ক্ষমতা থাকলেও ইতিহাস বলছে বিগত সময়ে অনেক প্রেসিডেন্টই কংগ্রেসকে পাশ কাটিয়ে নিয়েছেন সামরিক পদক্ষেপ। এবার ট্রাম্প যাতে এ ধরনের উদ্যোগ নিতে না পারেন তার জন্য উঠে পড়ে লেগেছেন কিছু মার্কিন কংগ্রেসম্যান। কারণ তারা মনে করছেন এটা আমেরিকার যুদ্ধ নয়। আর সাংবিধানিকভাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া একতরফাভাবে প্রেসিডেন্টের কোনো সামরিক পদক্ষেপ সমর্থন করেন না তারা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কোনোভাবেই উচিত নয় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো। আর যুদ্ধ ঘোষণার ক্ষমতা প্রেসিডেন্টের নেই, এই ক্ষমতা আছে শুধুমাত্র কংগ্রেসের। ট্রাম্প বলেছিলেন তিনি সকল যুদ্ধ বন্ধ করতে এসেছেন, শুরু করতে নয়। তাই এ নিয়ে রিপাবলিকানদের মধ্যে প্রতিদিনই বিতর্ক চলছে।
রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি যৌথ প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয়, কংগ্রেসের স্পষ্ট অনুমতি ছাড়া ইরানে কোনো সামরিক অভিযান চালাতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে রয়েছে প্রস্তাবটি, যেখানে 15 দিনের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে সরাসরি ভোটের জন্য হাউসে উঠবে এটি। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে বড় কোনো সামরিক হামলা বা যুদ্ধ শুরু করতে পারবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। তবে শুধু সাংবিধানিক বাধাই নয়, ইরানে হামলা না করতে মধ্যপ্রাচ্যের মিত্রদের পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকেও চাপ বাড়ছে ট্রাম্পের ওপর। এ সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে ক্ষতির মুখে পড়বে সারা বিশ্বের অর্থনীতিও। ইরানে যদি যুক্তরাষ্ট্র অভিযান শুরু করে তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। বর্তমানে বিশ্বের 20% তেল এবং গ্যাসের বাণিজ্য হয় এই পথে, আর তা বন্ধ হয়ে গেলে হুমকির মুখে পড়বে বিশ্ব অর্থনীতি। এর আগে সরাসরি প্রেসিডেন্টের নির্দেশে কোরীয় এবং ভিয়েতনাম যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। রেজবানা সাইমা, যমুনা নিউজ। এদিকে যুদ্ধবিধ্বস্ত তেহরান থেকে 100 বাংলাদেশিকে দূতাবাসের উদ্যোগে নিরাপদে সরানো হয়েছে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে থাকা আরও 300 জন নিজ দায়িত্বে শহর ছেড়েছেন বলে ধারণা সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলছেন, পাকিস্তান অথবা তুরস্ক হয়ে প্রয়োজনে বাংলাদেশিদের দেশে ফেরানো হবে। ইরানে থাকা বাংলাদেশিদের কারো হতাহতের খবরও নেই বলে আশ্বস্ত করেন তিনি। মাহফুজ মিশুর রিপোর্ট। টানা 7 দিনের ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের বড় অংশ ধ্বংসপ্রায়। মূল শহরের অন্তত 90% বাসিন্দা চলে গেছেন নিরাপদ স্থানে। তেহরানের কেন্দ্রেই বাংলাদেশ দূতাবাস। পরিবারের সদস্য সহ সেখানে ছিলেন 40 জন। সব মিলিয়ে তেহরানে বসবাস 400 বাংলাদেশির। এদের মধ্যে তেহরান ছাড়তে দূতাবাসে যোগাযোগ করেছিলেন 100-র মতো বাংলাদেশি। বৃহস্পতিবারের মধ্যে পর্যায়ক্রমে তাদের নিরাপদ স্থানে সরানোর দাবি করেছে দূতাবাস। চেষ্টা আছে স্থলপথে আশপাশের কোনো দেশ হয়ে তাদের ঢাকা ফেরানোর। দূতাবাসের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে এবং তারা এক জায়গায় সকলে নেই, বিভিন্ন জায়গায়, যেহেতু তেহরান ইটসেলফ ইজ এ বিগ সিটি, তো তাদের সুবিধাজনক জায়গায় তারা চলে গেছে এবং দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি। তেহরানের অন্য বাংলাদেশিরাও মূল শহরে নেই বলে ধারণা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে ইন্টারনেট চালু না থাকায় ঢাকা তেহরান যোগাযোগ কঠিন হলেও মোবাইল নেটওয়ার্ক চালু আছে এখনও। আর পশ্চিমা নানা নিষেধাজ্ঞায় বাংলাদেশি দূতাবাসের অর্থ সংকটও আছে। এত কিছুর মধ্যেও প্রয়োজনীয় অর্থ ঢাকা ও আশপাশের দেশ থেকে পাঠানোর কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের একজন অফিসার, সে ঢাকায় আসছিল, সে ফিরে যাচ্ছে তেহরানে, তো তাকে দিয়েও আমরা কিছু ক্যাশ টাকা পাঠানোর ব্যবস্থা করেছি এবং আমাদের কিছু বন্ধু প্রতিম দেশ, তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইরানে থাকা 2000 বাংলাদেশির সবাই এখনও সুস্থ। অবশ্য হিসেবের বাইরে দেশটিতে আরও অন্তত 12,000 বাংলাদেশি আছে বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত আমাদের দূতাবাসের কোনো কর্মকর্তা ব্যাপারে কোনো হতাহতের খবর নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 33 গুণ। টাকার অঙ্ক প্রায় 8.5 কোটি টাকা। 2023 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের হিসাবে জমা ছিল 1,77 লাখ সুইস ফ্রাঙ্ক। 2024-এর ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 58,95 লাখে। এর আগে 2 বছর কমেছিল এই হার। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বার্তা দেয়, আন্দোলন, রাজনৈতিক অস্থিরতায় বিপুল পরিমাণ অর্থ সরিয়েছেন বাংলাদেশিরা। মোস্তফা মাহমুদের রিপোর্ট। সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের। সুইস ব্যাংকগুলো গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে কঠোরভাবে। প্রচলিত বিশ্বাস হচ্ছে অবৈধ আয় আর কর ফাঁকির জমানো টাকা জমা রাখা হয় সুইস ব্যাংকে।
গত এক যুগ ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক, যদিও প্রকাশ করছে না নির্দিষ্ট গ্রাহকের তথ্য। 2024 সালের 31 ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত এখন 58,95 লাখ সুইস ফ্রা। প্রতি ফ্রা 149 টাকা 69 পয়সা, হিসাব করলে তা 8,834 কোটি টাকা। অথচ আগের বছর অর্থাৎ 2023 সালে এটি ছিল মাত্র 1,77 লাখ সুইস ফ্রা, বাংলা টাকায় 264 কোটি টাকার মতো। এক বছরে আমানত বেড়েছে 33 গুণ বা 8,570 কোটি টাকা। অবশ্য এই উল্লম্ঘনের কোনো কারণ উল্লেখ নেই রিপোর্টে। 2021 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বেড়েছে বাংলাদেশিদের আমানত। 21 সালে আমানত বেড়ে দাঁড়িয়েছিল 87,11 লাখ সুইস ফ্রাতে, যা ইতিহাসে সর্বোচ্চ। এরপর নজিরবিহীন গতিতে অর্থ তুলে নেন বাংলাদেশিরা। 2 বছরে 11,000 কোটি টাকা কমে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় আমানত। 2 বছর টানা যে আমানত কমেছে তা হঠাৎ এত বেড়ে যাওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে। উত্তর অনুসন্ধানে প্রাথমিকভাবে সামনে আসছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন এবং ক্ষমতা হারানোর ভয়ে নিরাপদে অর্থ সরিয়ে নেয়ার বিষয়টি। সুইস কেন্দ্রীয় ব্যাংক জানায়, যদি কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা রেখে থাকেন তবে ওই টাকা এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। গচ্ছিত রাখা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও হিসাব করা হয়নি প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, সুইজারল্যান্ডে গোপনীয়তা কমতে থাকায় অনেক ধনী এখন অবৈধ টাকা জমা রাখার জন্য ঝুঁকছেন লুক্সেমবার্গ, কেমান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড কিংবা বারমুডার মতো ট্যাক্স হেভেনের দিকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5ই আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 9 উপদেষ্টার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, 5ই আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে, আর এই জন্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। জুলাই গণ আন্দোলনের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার এ নিয়ে মাসব্যাপী কর্মসূচি নিতে যাচ্ছে। 1 জুলাই থেকে কর্মসূচি চলবে 5 আগস্ট পর্যন্ত। এ বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। সেখানে জানানো হয়, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিনে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। জুলাই ঘোষণাপত্র কবে দেয়া হবে এর ডেডলাইনও জানানো হয় ব্রিফিংয়ে। প্রেস সচিব বলেন, ঘোষণাপত্রের জন্য পরিকল্পনা উপদেষ্টাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। প্রেস সচিব বলেন, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভির স্বায়ত্তশাসন নিশ্চিতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর প্রধান হবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে আর কোনো বেসরকারি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও বন্ধ করতে যাচ্ছে সরকার। সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য, সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে শোক এবং বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। এই সংক্রান্ত 58 সদস্যের একটা উদযাপন কমিটি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে। এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি। এর আহ্বায়ক হয়েছি আমি নিজে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহ্বায়ক, আর সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান।
ক্ষমতার ভারসাম্য আনতে রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন চান সব রাজনৈতিক দল। তবে কি পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে তা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় উঠে আসে একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা না থাকার বিষয়টিও। সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই মাসের মধ্যেই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার সকাল 11:40 রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের আলোচনা। একই ব্যক্তি দুইবারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন মত দেন বেশিরভাগ দলই। এ নিয়ে দ্বিমত কিংবা শর্ত জুড়ে দেন বিএনপি সহ বেশ কয়েকটি দল, ইনক্লুডিং বিএনপি। তারা এটার সাথে পুরোপুরি একমত হননি। তারা এটা বলেছেন যে 2 মেয়াদ, তারপরে ড্রপ, তারপরে আবার হইতে পারে। প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি, সেটাও একটা বিষয় থাকবে, যাতে পার্লামেন্টারি ফুয়েরার অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন একতন্ত্র প্রতিষ্ঠা না হয়, কন্টিনিউটি না থাকে, সেটা অবশ্যই মাথায় রাখার বিষয়। কিন্তু এটার সাথে আরও অনেক বিষয় জড়িত আছে, সবগুলো একসাথে রিড করতে হবে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান ব্যবস্থার পরিবর্তনের পক্ষে সবাই। কি উপায়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে তা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ সব দলই। বর্তমান পদ্ধতির পরিবর্তন সকলেই চান। এখন সেই পরিবর্তন কি আকারে হবে তার জন্য ইলেকট্রাল কলেজ তৈরি করতে হবে। ধরে নিচ্ছি যে 500 সদস্যরা এটাই একটা নির্বাচক মণ্ডলী হিসেবে কাজ করতে পারেন। একটি কক্ষে, সেটা উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষে, যেন সংখ্যানুপাতিক ভিত্তিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। চতুর্থ দিনের আলোচনায় দলগুলোর মধ্যে বোঝাপড়া বাড়ার কথা বলা হলেও গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে না পারায় হতাশা প্রকাশ করেছে এনসিপি সহ বেশ কয়েকটি দল। অনেক দল রয়েছে যারা মনে করছে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে, তাদের জন্য হয়তো ক্ষমতা কাঠামো তাদের নিজের মতো করে ম্যানিপুলেট করা সহজ হবে। জনগণ বিবর্জিত একটি ক্ষমতা কাঠামো। রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করে আপনারাও কষ্ট করছেন, আজকে 3 মাস ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো ফলাফলে পৌঁছাতে পারছি না। তবে সব বিষয়ে একমত হতে রাজনৈতিক দলগুলোর চেষ্টা আছে জানিয়ে আশাবাদী ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান। যদি আমরা দেখি যে কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না, সেগুলো আমরা উল্লেখ করব স্বচ্ছতার সাথে, যে এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে কিন্তু আলোচনায় একমত হওয়া যায়নি। অধিকাংশ বিষয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারবো। সেই চেষ্টাটা সকলের দিক থেকে আছে। আগামী রোববার অমীমাংসিত বিষয় নিয়ে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। কাছাকাছি একমতের জায়গায় আসতে পারবো। সবাইকে ধন্যবাদ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। এর পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্যদের। আচরণবিধিতে যুক্ত হচ্ছে গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধান। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই প্রণয়ন করা হয় আচরণ বিধিমালা, যাতে নির্বাচনী মাঠে শৃঙ্খলা ও লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা যায়। বিগত 3টি জাতীয় নির্বাচনে প্রার্থী ও দলগুলো আচরণ বিধি লঙ্ঘন করেছে অহরহ। এক সভায় সংসদ নির্বাচন সামনে রেখে দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে ইসি। তবে আরপিও সংশোধন সাপেক্ষ হবে এটি। সভা শেষে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, এবার ভোটের প্রচারে থাকছে না পোস্টার, সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাতে পারবেন প্রচারণা। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা কমন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, যেখানে প্রার্থীরা ইশতেহার তুলে ধরবেন। হলফনামা দিতে হবে দল ও প্রার্থী উভয়কেই। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন, সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। বিভিন্ন সরকারি ফ্যাসিলিটির ব্যবহার, যেমন সার্কিট হাউস, ডাক বাংলো, রেস্ট হাউস, এটার উপরে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী
নির্বাচনে অংশগ্রহণ করেন কোনো প্রার্থী যদি থেকে থাকেন তাহলে নির্বাচনে তিনি যখন প্রার্থিতা লাভ করবেন তার আগে তাকে পদত্যাগ করতে হবে। আচরণবিধিতে অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি দা কুড়ালের মতো দেশীয় অস্ত্রকেও অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। বিধিমালা লঙ্ঘনে যে নরমাল শাস্তি ছিল আগে, যেটা ছিল 6 মাস আপনার কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ। জাতীয় নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনাবাহিনীর আইনশৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানানো হয় বাহিনীর পক্ষ থেকে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত। শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়া হলো। 25 জুন জ্যেষ্ঠ আইনজীবী ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। গাইবান্ধার এক ছাত্রলীগ নেতার সাথে এমন ফোন আলাপের প্রমাণ মেলার পর সাবেক এবং পলাতক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় ট্রাইব্যুনালে। আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। শেখ হাসিনাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি জারি করা হয় পত্রিকায়। তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল শুরুতেই জানিয়ে দেন, বারবার বলার পরও যেহেতু সাবেক প্রধানমন্ত্রী আদালতে হাজির হননি, তাই ন্যায় বিচারের স্বার্থে একজন অ্যামিকাস কিউরির বক্তব্য শোনা হবে। 25 জুন বুধবার সিনিয়র আইনজীবী ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। আজ শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানও। সাংবাদিকদের তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ সরকার। ন্যায় বিচারের স্বার্থেই ফিরে এসেছে এই ট্রাইব্যুনাল। তবে আন্তর্জাতিক ও দেশীয় বিচারের মধ্যে কিছু পার্থক্য থাকবেই, দেন সেই ইঙ্গিত। The manner in which these cases are being dealt with and will be dealt with will be in accordance with the highest international standards, because this process is too important. ট্রাইব্যুনালের আজকের আদেশের মধ্য দিয়ে নিশ্চিত হলো, বিচারের প্রতিটি পর্যায়েই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গুমের তদন্ত করতে গিয়ে 253টি ঘটনার অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এই পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 1850টি, যার মধ্যে এখনও নিখোঁজ 132 জনের নামের তালিকা পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে কমিশন। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশন সভাপতি। গুম করে ভারতে পাঠিয়ে দেয়ারও প্রমাণ মিলেছে। এক্ষেত্রে ভারতের কারাগারে থাকা এবং পুশিন হয়ে আসা বাংলাদেশিদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চেয়েছে কমিশন। দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার সপ্তাহ দুয়েক পর গণমাধ্যমের মুখোমুখি গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন প্রধান জানান, প্রায় 2000 অভিযোগের মধ্যে 250-এর বেশি প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের পরিণতি হতো 4 ধরনের। তাকে হত্যা করা হয়, বা 2 তাকে বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশেই বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হয়, বা 3 তাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয়। কমিশন সদস্যরা জানান, যেসব কর্মকর্তারা গুমের সাথে জড়িত তারা ভুক্তভোগীদের এখনো হুমকি দিচ্ছেন। কমিশন বলছে, অপরাধীরা যতদিন চাকরিতে থাকবে, ভুক্তভোগীরা ততদিন নিরাপত্তাহীনতায় থাকবে। এখনো যারা পারপিট্রেটরস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখন ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনো পদবিতে আছে বা ক্ষমতায় আছে, তাদেরকে কি করবে বা কি করবে না সেটা সরকারের ব্যাপার। কোনো গুমের সাথে সেনাবাহিনীর সদস্যরা জড়িত না। জাতিসংঘকে দেয়া ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এমন বক্তব্যে প্রতিক্রিয়াও জানিয়েছে কমিশন। সাবেক সেনা প্রধান, আপনারা জানেন, তিনি পাবলিক স্টেটমেন্ট করেছেন যে 2 জন সেনা সদস্য তার কাছে আশ্রয় চেয়েছেন এই ধরনের কর্ম থেকে। তারা যেহেতু এই ধরনের কাজগুলির সাথে যুক্ত হতে চান না, এই স্টেটমেন্ট দেওয়ার পরে
তারা জানতো না এই কথা বলার সুযোগ নাই, তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, বাট তারা জানতো না এটা বলার সুযোগ নেই। গুমের শিকার যারা ভারতে রয়েছে তাদের ব্যাপারে কমিশনের তৎপরতার কথা জানান সদস্যরা। ভারতীয় কারাগারে কতজন বাংলাদেশি বন্দী আছে সেটার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছি। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদেরকে পুশিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো বাংলাদেশি যারা গুমের শিকার ভিকটিম তারা আছেন কিনা। আগামী ডিসেম্বরে কমিশন তাদের সবশেষ তদন্ত প্রতিবেদন দিতে পারে বলে ইঙ্গিত দেয়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশের এই পর্যায়ে সময় হলো আরেকটা ছোট্ট বিরতির, একটু পরে ফিরছি, সঙ্গে থাকুন। গত এক বছরে সরকারি সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছেন প্রায় 32% মানুষ। সবচেয়ে বেশি হয়রানি হয়েছে বিআরটিএ কার্যালয়ে। এরপরই আছে আইন শৃঙ্খলা বাহিনী, পাসপোর্ট এবং ভূমি দপ্তরের নাম। পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন জরিপে প্রথম ধাপে মিলেছে এসব তথ্য। আরও বলা হয়, সন্ধ্যার পর চলাফেরায় নিরাপদ বোধ করেন 84% জনগণ, যার বড় অংশই থাকেন শহরের বাইরে। সরকারি সেবা নিয়ে নাগরিকের অভিযোগ দীর্ঘদিনের। বিগত সরকারের আমল, গণ অভ্যুত্থানের পর কিংবা তারও আগের বাংলাদেশ, সময়কাল যাই হোক, এসব দপ্তরে হয়রানি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। শহর হচ্ছে প্রান্তিক পর্যায়ে ভোগান্তি যেন আরও বেশি, তবে বরাবরই তথ্য বা উপাত্ত দিয়ে এই দুরবস্থা প্রকাশ কঠিন ছিল। কিছুটা ব্যতিক্রম পথে হাঁটলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। বিভিন্ন পর্যায়ের মানুষের ভাবনা নিয়ে আলাদা সিটিজেন পারসেপশন জরিপ পরিচালনা করলো পরিকল্পনা বিভাগের এই দপ্তর। বৃহস্পতিবার জানানো হয়, গত এক বছরে সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার হয়েছেন প্রায় 32% মানুষ। সর্বোচ্চ 63% ভোগান্তি হয়েছে বিআরটিএ কার্যালয়। আইন শৃঙ্খলা বাহিনীর সেবা নিতে গিয়ে হয়রানি হয়েছে 62% নাগরিকের। এরপরই আছে পাসপোর্ট অধিদপ্তর ও ভূমি রেজিস্ট্রি অফিসের নাম। রেফারেন্স পিরিয়ড ছিল গত 2 বছরে আমাদের যে আমরা রেসপন্ডেন্টরা কোনো না কোনো বিবাদের সম্মুখীন হয়েছে কিনা এবং বিবাদের সম্মুখীন হয়ে সেটা কিভাবে তারা অ্যাক্সেস করছে কিংবা করেনি সেই সম্পর্কিত তথ্য। আরও জানানো হয়, সন্ধ্যার পর নিজ এলাকায় চলাফেরায় নিরাপদ বোধ করেন 84% বেশি মানুষ, তবে এই স্বাচ্ছন্দ্য শহরের চেয়ে গ্রামে বেশি। গণ অভ্যুত্থানের পরও রাজনৈতিক মত প্রকাশ করে মাত্র 27% জনগণ। সবচেয়ে অবাক করেছে নারীদের নিয়ে পাওয়া তথ্য। বলা হচ্ছে, নিজ বাড়িতেই হয়রানি বা বৈষম্যের শিকার হন 64% বেশি নারী। এটা তো পারসেপশন তো উনি যদি মনে করে এক্স, এখানে যদি মিস্টার এক্স মনে করে আমার সকল কথা সরকার শুনে, তাহলে উনি বলবে হ্যাঁ বলবে। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকারি সেবায় এই ভোগান্তি চিত্র বদলাতে কঠোর হবার বিকল্প নেই, তৎপর হতে হবে দুদককে। দুর্নীতি দমন বিভাগই জানে কতজনকে ধরবে, সব রেজিস্ট্রি অফিসে কি ধরা যায় নাকি। আর কথায় আছে, জাজেস, ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর, জাজ সাহেবরা অত খারাপ না আমি মনে করি, কিন্তু জাজ এই যে ভোগান্তিটা হয় পেশকারের অফিসগুলোতে, যেখানেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এইসব আদান প্রদান হয়ে থাকে। 64 জেলায় প্রায় 85,000 মানুষের দেয়া তথ্য উপাত্তর ভিত্তিতে সিটিজেন পারসেপশন জরিপ পরিচালনা করে পিবিএস। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বালু উত্তোলন ঘিরে তুলকালাম কাণ্ড। চর আবদুল্লাহ এলাকায় গ্রামবাসীর সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বালু মহলের নির্ধারিত স্থানের বাইরে বালু উত্তোলন চলছে, তাই গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তোলে। পরে শ্রমিকদের সাথে চলে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষের রণক্ষেত্র মুন্সিগঞ্জের মেঘনা নদী। স্থানীয়রা জানায়, বালুমহাল থাকলেও একটি পক্ষ নির্ধারিত স্থান ছেড়ে নদী তীরবর্তী এলাকায় বালু তোলা শুরু করে। এতে ভাঙনের কবলে স্থানীয়দের ফসলি জমি, ঘরবাড়ি। তাই ভিটেমাটি রক্ষায় লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে গ্রামবাসী। ফসলের জমিনও নেয় এবং বাড়িও আমাকে তুলে লাইব, এই আমাকে রেকর্ডীয় জমিন তারা এই জোরে জোরে সন্ত্রাসী করে তারা জমিন এই জোরে কাটা লিয়ে যাইতেছে। চর আব্দুল্লাহ মৌজা এটা বেআইনি ভাবে এই রেকর্ডীয় জমিন কাইটা নিয়ে যাইতে আছে। এই 4-5 দিন ধরে, 5-6 দিন ধরে হ্যাগো বুঝাইতে আছি, কইতে আছি, আমাদের কথা কেউ শুনে না। পুলিশ সহকার আইছিল, পুলিশে বেড়ায় লড়াই আইছে, এই ফেসবুক লই আইছে, অনেক আইছে। তারপরে হেরা গুল্ডিও যারা লাস্টে পুলিশের 2টা গুল্ডিও করছে। পরে চলে দুই পক্ষের সংঘর্ষ। আহত হয় বেশ কয়েকজন বালু শ্রমিক। দুজনকে ভর্তি করা হয় জেনারেল হাসপাতালে। বালু শ্রমিকদের দাবি, নিয়ম মেনে বালু কাটলেও হামলার শিকার তারা। নদীতে
টার্গেট বাইরে কোভারটা আমার শেষ করে গেছে। ডেজারে যা আছিল সব লয়ে গেছে, তেল মেল ব্যাটারি আমার লগে টাকা আছিল, টাকা টুকা যা আছে সব লয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশ। তারা জানায় স্থানীয়দের আপত্তি ঘিরেই এই ঘটনা, নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে বালু মহলের লোকজনের দূরত্ব তৈরি হয় এবং এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টির ফলে ওখানে উত্তেজিত জনগণকে আমরা উদ্বৃত্ত করতে ওখানে যাই এবং আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে এবং আমরা লোক মারফত শুনতে পেয়েছি যে কয়েকজন আহত রয়েছে। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। আগামী শনিবারের মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ফোরাম নেতারা। বৃহস্পতিবার সচিবালয়ে 4 নম্বর ভবনের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। সকাল 11টার দিকে সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে মিছিল নিয়ে কর্মকর্তা কর্মচারীরা সমাবেশে যোগ দেন। এ সময় তারা অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে এটি কিছুতেই মানবেন না বলে স্লোগান দেন। যতদিন দাবি আদায় না হবে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। অধ্যাদেশ বাতিল না করলে রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় ঐক্য ফোরাম নেতারা। চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছে 3 যুবক। রাত 8টার দিকে জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায় রেল লাইনে এই দুর্ঘটনা হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান 3 জন। তারা হলেন আরাফাত, আনিস এবং রিয়াজ। এদের সবার বাড়ি ওই এলাকাতেই। পুলিশ জানায় রেল লাইনের উপর বসে গল্প করছিলেন 5 বন্ধু। কখন ট্রেন চলে আসে তা খেয়াল করতে পারেনি তারা। এ সময় 2 বন্ধু সরে যেতে পারলেও কাটা পড়ে 3 জন। মরদেহগুলো মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এই ছিল আমাদের রাতে বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।